আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের লেকচার 6 শুরু করতে যাচ্ছি। আর লেকচার 6টা আমরা বলবো এক্সাম্পল 5 এর মাধ্যমে। আজকের অঙ্কে একটা নতুন কিছু পাবে। আজকের অঙ্কের বিশেষত্ব আলাদা। গত ক্লাসে আমি যে অঙ্ক করেছিলাম সেটা ইলেকট্রিক কোম্পানির, আর আজকে করছি রেলওয়ে কোম্পানির। ইলেকট্রিক কোম্পানির সাথে রেলওয়ে কোম্পানির কিছু পার্থক্য আছে, তবে সেটা খুব বেশি না। ক্যাপিটাল অ্যাকাউন্টে একটা সামান্য পার্থক্য আছে, সেটা আমরা দেখাবো। আর অন্যান্য পার্থক্যগুলো নামে পার্থক্য। যেমন ইলেকট্রিসিটি কোম্পানির ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য কি প্রয়োজন হয়? সঞ্চালক লাইন প্রয়োজন হয়। আর রেলওয়ে কোম্পানির ট্রেন চালানোর জন্য ট্রেন লাইন দরকার হয়, স্টেশন দরকার হয়। সুতরাং এদের অ্যাসেটের নামগুলো আলাদা, তবে যে নামই হোক না কেন ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। তো যা হোক, আর সময় নষ্ট না করে আমি শুরু করতে যাচ্ছি। তবে বলে রাখা ভালো যে অঙ্ক করার আগে তোমরা রিকোয়ারমেন্টটা দেখে নিবে। গত ক্লাসে যে আমি অঙ্কটা করেছিলাম সেখানে 4টে রিকোয়ারমেন্ট ছিল: রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। আজকে কিন্তু মেনশন করেছে 2টা অ্যাকাউন্ট করার জন্য। দেখো বলা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট। আজকে বলেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট করো এবং জেনারেল ব্যালেন্স শিট করো। এবং এখানে আরেকটা অসুবিধা দেওয়া আছে। গত ক্লাসে তোমাকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল, অর্থাৎ দুই সাইড মিলানো ছিল। আজকে কিন্তু ট্রায়াল ব্যালেন্স দেওয়া নাই। আজকে এক সাইডে কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, এর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি। যেহেতু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট করতে বলা হয়েছে, তার মানে এই অ্যামাউন্টগুলোর মধ্যে, এই ইনফরমেশনগুলোর মধ্যে শুধুমাত্র অ্যাসেট এবং লায়াবিলিটি আছে, ইনকাম বা এক্সপেন্ডিচার নাই। ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট, আর এগুলো করার জন্য আমাদের দরকার অ্যাসেট এবং লায়াবিলিটি। তারপরে বুঝতে পারছো যে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো অ্যাসেট এবং লায়াবিলিটি। এরপর আমরা জানি যে ফিক্সড অ্যাসেটগুলো এখানে বসাতে হয়, ক্যাপিটাল এবং ডিবেঞ্চার এখানে বসাতে হয়, বাদবাকি লায়াবিলিটিগুলো এখানে, অ্যাসেটগুলো এখানে। তাহলে আমরা শুরু করি। প্রথমে খেয়াল করে দেখো, শেয়ার স্টক। তার মানে তুমি একটা কোম্পানির শেয়ার কিনেছো, এটা একটা ইনভেস্টমেন্ট। এটা জেনারেল ব্যালেন্স শিটে। শেয়ার স্টক, this is 7,500. এরপরে ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে টাকা আছে, এটা তোমার কারেন্ট অ্যাসেট। $17,610। আমি তোমাদের স্মরণ করানোর জন্য আবার বলছি, আমরা এইদিকে লিখবো ফিক্সড অ্যাসেট, এইদিকে কারেন্ট অ্যাসেট, এইদিকে আমরা সকল কারেন্ট অ্যাসেট আমরা অ্যাসেট দিকে বসাবো, ফিক্সড অ্যাসেট এদিকে। এরপরে আসো ইনভেস্টমেন্ট, এটা এক ধরনের বিনিয়োগ। এটা ইনভেস্টমেন্ট, আমরা শর্ট টার্ম বা লং টার্ম জানি না, কিন্তু অ্যামাউন্টের পরিমাণ খুবই কম, তাহলে আমরা ধরে নিব এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাসেট। $8,700। এরপরে আসো সানড্রি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার। তোমরা জানো যে বিবিধ পাওনাদার হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, এবং আমরা জানি যে কারেন্ট লায়াবিলিটি গুলো আমরা এইদিকে বসাবো। কারেন্ট লায়াবিলিটি, রিজার্ভ, নিট
রেভিনিউ অ্যাকাউন্ট, এই সবগুলো আমরা এদিকে বসাবো। তাহলে আমরা দেখি সানডি ক্রেডিটর্স বসাই। $3,750। তারপরে রিনিউয়ালস এন্ড রিজার্ভ অ্যাকাউন্ট, রিনিউয়ালস এন্ড রিজার্ভ অ্যাকাউন্ট, রিজার্ভ বলা আছে, আমরা জানি যে কোনো রিজার্ভ এদিকে বসাবো। পরিমাণ হচ্ছে $7,500। এবার বলা আছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স। যেহেতু আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্ট প্রস্তুত করতে হবে না, অর্থাৎ আমরা ধরে নিব যে অলরেডি এই কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্ট প্রস্তুত করে রেখেছে। বাকি ইনফরমেশন গুলো তোমার জন্য রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্সটা ব্যালেন্স শিটের জন্য। তা আমরা এটা ব্যালেন্স শিটে বসাবো। নিট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স 860। আমি আবার বলছি, যদি প্রশ্নে নিট রেভিনিউ অ্যাকাউন্ট প্রস্তুত করতে বলতো তাহলে আমরা এই অ্যামাউন্টটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে বসাতাম। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে বসাতাম। এখন বলা আছে যে আবার ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট করতে, তাহলে এটা অবশ্যই ব্যালেন্স শিটে যাবে। তবে এখানে যদি আবার ডেবিট ব্যালেন্স বলা থাকতো তাহলে আমরা অ্যাসেট দিকে বসাতাম। এরপর ডিবেঞ্চার ঋণপত্র। তোমরা জানো যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ক্যাপিটাল বসে এবং দীর্ঘমেয়াদী ঋণ অর্থাৎ ডিবেঞ্চার বসে। আমরা বসাই ডিবেঞ্চার হচ্ছে 99,000। এটা মেনশন করা নাই যে গত বছর না এই বছরের, তাহলে আমরা বুঝবো যে এটা আগে থেকেই ছিল 99,000। যেহেতু এই বছরের তথ্য দেওয়া নাই তাই টোটাল 99,000। এরপর দেখো সানডি ডেটর্স, বিবিধ দেনাদার 16,500 বিবিধ দেনাদার, চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট। এরপর লেখা আছে ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ ফ্রম আদার কোম্পানি। ডিউ ফ্রম মানে পাওয়া যাবে। খেয়াল রাখো, ডিউ ফ্রম হচ্ছে অ্যাসেট, আর ডিউ টু হচ্ছে লায়াবিলিটি। যেহেতু ডিউ ফ্রম আছে, ডিউ ফ্রম মানে কারো কাছ থেকে পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে অ্যাসেট, আর ডিউ টু মানে দিতে হবে অর্থাৎ লায়াবিলিটি। আর বলা হচ্ছে ডিউ ফ্রম ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ ফ্রম আদার রেলওয়ে, অন্য রেলওয়ে কোম্পানির কাছে পাওয়া যাবে। দেখো আমাদের দেশে সরকার রেলওয়ে চালায়, অর্থাৎ আমাদের রেলওয়ে কোম্পানি সরকারের অধীনে, যার জন্য সারা দেশে একটাই নেটওয়ার্ক। কিন্তু বিদেশে তা নাই। বিদেশে অনেক দেশে এটা পাবলিক মালিকানায় চলে। একটা বড় বড় কোম্পানি রেলওয়ে কোম্পানি পরিচালনা করে এবং ওদের এক একটা স্টেটে এক এক কোম্পানি রেলওয়ে মালিকানা ওন করে। সুতরাং ধরো, তার আগে বলেনি যে আমাদের দেশে কোনো স্টেট নাই, আমাদের দেশটা পুরোটাই একটা। এখানে কোনো
স্টেট অর্থাৎ অঙ্গরাজ্য নাই। যেমন ইন্ডিয়াতে 29টা স্টেট আছে, 29টা আলাদা আলাদা রাজ্য আছে, এবং সেটা মিলে একটা দেশ। অনেক ক্ষেত্রে এটাকে প্রদেশে বলা হয়, তা আমাদের দেশে এরকম কোনো প্রদেশ নাই। পাকিস্তানে 6টা স্টেট আছে, শ্রীলঙ্কায় 4টে স্টেট আছে, ইন্ডিয়াতে 29টা আছে, আমেরিকায় 50টা আছে, তা আমাদের স্টেট নেই। তো বিদেশে এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হলে ওই স্টেটের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। তো যেটা আমি বলতে চাই যে ধরো বিদেশে কোন একটা কোম্পানিতে তার এক স্টেটে রেলওয়ে কোম্পানি আছে, সে আরেক স্টেটে যেতে চাই আরেকটা রেলওয়ে কোম্পানিতে, তো তাদের নিজস্ব লাইন থাকে। তাহলে এক কোম্পানি যখন আরেক কোম্পানির লাইন ব্যবহার করবে, তখন ওই কোম্পানিকে কিছু টাকা দিতে হবে ওই লাইন ব্যবহার করার জন্য। অনুরূপভাবে ধরো বিদেশে তোমার একটা কোম্পানি আছে, রেলওয়ে কোম্পানি, তোমার কোম্পানির মধ্যে আরেক কোম্পানি ট্রেন যাবে, সেক্ষেত্রে তুমি ওই কোম্পানির কাছে তোমার ট্রেন লাইন বাবদ ভাড়া নিবে। তো এরকম হতে পারে। আর তাছাড়া এই অঙ্কগুলো তৈরি হচ্ছে বিদেশ থেকেই, এটা আমাদের দেশে তৈরি হয়নি। তাই বোঝা যাচ্ছে ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ ফ্রম আদার রেলওয়ে, অন্য রেলওয়ে কোম্পানির কাছে তুমি টাকা পাবে, কারণ অন্য রেলওয়ে কোম্পানি তোমার রেলওয়ে কোম্পানি লাইন ব্যবহার করেছে বা স্টেশন ব্যবহার করেছে, তাই তুমি তার কাছে টাকা পাবে। এটা তোমার জন্য অ্যাসেট, এটা অবশ্যই কারেন্ট অ্যাসেট। কেননা এই টাকাটা তুমি অনেকখানি দেনাদারের মতোই, যে তারা তোমার লাইন ব্যবহার করবে, টাকা দিবে, আবার কিছু বাকি থাকবে, আবার কিছু দিবে, এটা সবসময় রোল হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। তাই এটাকে আমরা অ্যাসেট বলবো, তবে কারেন্ট অ্যাসেট। ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ ফ্রম other railways $1,31,900। এরপরে আসো লাইন ওপেন্স ফর ট্রাফিক। কি লেখা আছে? লাইন ওপেন্স ফর ট্রাফিক। একটা ট্রেন লাইন কি রোড লাইন দিয়ে যাবে? একটা ট্রেন কি রোড লাইন দিয়ে যাবে, না পানি দিয়ে যাবে? না, ট্রেনের নিজস্ব লাইন আছে। ট্রেন যখন রাস্তায় চলে, তার নিজস্ব রাস্তায় চলে, ট্রেনের নির্দিষ্ট লাইন আছে, যে লাইনটা রেলওয়ে কোম্পানিকে তৈরি করতে হয়। আর এই রাস্তাটা কি এক বছরে শেষ হয়ে যাবে, না বছরের পর বছর চলবে? আমাদের দেশে এখনো অনেক লাইন আছে যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এবং এখন পর্যন্ত চলছে, অর্থাৎ প্রায় 100 বছর ধরে চলছে। তাহলে এটা অবশ্যই অ্যাসেট, তবে ফিক্সড অ্যাসেট। আমি আবার বলছি, লাইন্স ওপেন ফর ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে এখানে চলাচল। ট্রাফিক মানে এখানে ট্রাফিক জ্যাম না, ট্রাফিক মানে এখানে চলাচল, চলাচলের জন্য লাইন। একটা রেলওয়ে কোম্পানি তার ট্রেন চলার জন্য যে লাইন করবে, সেটা হচ্ছে ট্রাফিক লাইন। আর এটা ট্রাফিক অ্যাকাউন্টের জন্য, একটা রেলওয়ে কোম্পানির জন্য ফিক্সড অ্যাসেট। তাহলে এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। লাইন্স ওপেন ফর ট্রাফিক। কত? 2,88,000। এটা বলা নাই এটা গত বছর নেই বছর, তাহলে এটা অবশ্যই আগের বছরের। কেননা আমি যখন রেলওয়ে কোম্পানি ব্যবসা শুরু করেছি, বা তুমি যখন রেলওয়ে কোম্পানি ব্যবসা শুরু করেছো, আগে তোমাকে লাইন তৈরি করতে হয়েছে, অর্থাৎ এটা আগে থেকেই ছিল, অর্থাৎ আগের বছর এটি ছিল। 2,88,000 এই বছরে নাই, 2,88,000। এরপরে এক্সপেন্ডিচার আর ওয়ার্কিং স্টক। একটা রেলওয়ে কোম্পানি ওয়ার্কিং স্টক বলতে কি বুঝি? রেলওয়ে কোম্পানি
তার লাইন তৈরি করেছে, তার জন্য তার স্লিপার দরকার, স্টিলের পাত দরকার, স্টিলের লাইন দরকার। বলা আছে এক্সপেন্ডিচার অন ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ওয়ার্কিং স্টকের জন্য তার এক্সপেন্ডিচার। আর রেলওয়ে কোম্পানির ওয়ার্কিং স্টক গুলো অবশ্যই এটা লং টার্মের জন্য হয়, দীর্ঘমেয়াদের জন্য হয়। অর্থাৎ রেলওয়ে কোম্পানির লাইন, এখানে স্লিপার হতে পারে, পাত হতে পারে, এগুলো অবশ্যই রেলওয়ে কোম্পানির ফিক্সড অ্যাসেট। এক্সপেন্ডিচার অন ওয়ার্কিং ক্যাপিটাল, expenditure on working stock 96,000। এবার বলা আছে এক্সপেন্ডিচার অন মোটর বোটস। মনে হতে পারে বোটস মানে নৌকা। রেলওয়ে কোম্পানি কি নৌকায় করে লোক পরিবহন করে? রেলওয়ে কোম্পানি কি নৌকায় করে যাত্রী পরিবহন করে? না, বগিতে করে যাত্রী পরিবহন করে। এখানে মোটর বোটস বলতে ট্রেনের বগিকে বোঝানো হয়, ট্রেনের কামরাকে বোঝানো হয়। আর তোমরা যদি মনে করো যে মোটর বোটস মানে যে বোটে মোটর আছে, অর্থাৎ পানি দিয়ে চলে, তাহলে তো ভুল হবে। রেলওয়ে কোম্পানি নিশ্চয়ই পানির মধ্যে দিয়ে ট্রেন চালায় না। এখানে মোটর বোটস বলতে বোঝানো হচ্ছে ট্রেনের বগি। আর ট্রেনের বগি ফিক্সড অ্যাসেট, কেননা এটা বছরের পর বছর চলবে। এক্সপেন্ডিচার অন মোটর বোটস। $48,000। এবার এক্সপেন্ডিচার অন ডক এন্ড হারবারস, এটা আবার কি? তোমরা যখন টাউন সার্ভিসে চলো, টাউন সার্ভিস দিয়ে কোথাও যাতায়াত করো, তখন যেখানে যেখানে থামতে বলবা সেখানে সেখানে থামিয়ে দিবে, তাদের কোনো স্টেশন প্রয়োজন হয় না। কিন্তু ট্রেন স্টেশন ছাড়া থামে না। ট্রেনের গন্তব্য একটা স্টেশন। তো যেখানে যাত্রী ওঠানো এবং নামানো হয় তার নাম হচ্ছে ডক অ্যান্ড হারবার্স। তাহলে এটা স্টেশন না বলে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, সুতরাং আমরা করছি। আর এটা ফিক্সড অ্যাসেট। এমন কি হবে যে তুমি তোমার কোম্পানির জন্য রেলওয়ে স্টেশন তৈরি করলে এই বছরে, সামনের বছর শুরুতেই এটা গুড়িয়ে দিবা বুলডোজার দিয়ে আবার তৈরি করবা, এটা কি হবে? কখনোই না। একটা স্টেশন তৈরি করা হবে, যে স্টেশনটা ডক অ্যান্ড হারবার্স বছর পর বছর চলবে, তাহলে এটা অবশ্যই ফিক্সড অ্যাসেট। এক্সপেন্ডিচার অন ডক অ্যান্ড হারবার্স। এবার সাবস্ক্রিপশন টু আদার কোম্পানিজ। আমি আবার বলছি যে কথাটা একটু আগে রিপিট করেছি, যে বড় বড় দেশে বা উন্নত দেশে রেলওয়ে প্রতিষ্ঠান চলে ব্যক্তি মালিকানায় বা কোম্পানির অধীনে। তুমি যখন এক স্টেট থেকে আরেক স্টেটে যাবে ট্রেন লাইন দিয়ে, তোমার কোম্পানি এক স্টেটে আছে, কিন্তু আরেক স্টেটে যখন যাবে, আরেকটা কোম্পানির লাইনের উপর দিয়ে যাবে, তাকে তোমাকে টাকা দিতে হবে। আর সে যদি এসে তোমার স্টেশন ব্যবহার করে বা তোমার লাইন ব্যবহার করে, সে তোমাকে টাকা দিবে। এইভাবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাদের প্রতিষ্ঠানগুলো চলে। তুমি যেমন ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ ফ্রম আদার রেলওয়ে অন্য কোম্পানির কাছ থেকে
অন্য কোম্পানি তোমার লাইন ব্যবহার করেছিল তাই তাদের কাছে টাকা পাবে, তেমনি ভাবে তোমাকেও কোনো না কোনো লাইনের উপর দিয়ে যেতে হবে, কারো না কারো স্টেশন বা ট্রেন লাইন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে তোমাকেও টাকা দিতে হবে। আর এই টাকাটা দেওয়া হয় অনেক সময় দীর্ঘমেয়াদে কয়েক বছরের জন্য, তাই এটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট। এখানে বোঝানো হচ্ছে সাবস্ক্রিপশন টু আদার কোম্পানি, অন্য কোম্পানিকে টাকা দিয়েছো, তার মানে অন্য কোম্পানির লাইন ব্যবহার করার জন্য বা অন্য কোম্পানির স্টেশন ব্যবহার করার জন্য টাকা দিয়েছো। এই চুক্তিটা দীর্ঘমেয়াদে হয়, 5, 10, 20 বছর বা 50 বছর হতে পারে, তাই এটাকে আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে গণ্য করব। সাবস্ক্রিপশন টু আদার কোম্পানি। $30,000। এরপরে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2,55,000। এখানে মেনশন করা আছে গত বছরের 2,55,000। এবার বলা আছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল গত বছরে ছিল 2,40,000, ডিউরিং 2019 এই বছরে 60,000। $2,40,000 এবং এই বছরে 60,000, 3 লাখ। প্রিমিয়াম অন শেয়ারস আপ টু ডিসেম্বর 31, 2018 গত বছর পর্যন্ত ছিল 16,500, এই বছর হচ্ছে 6,500। প্রিমিয়াম অন শেয়ারস গত বছর পর্যন্ত ছিল 16,500, এবার 6,600। প্রিমিয়াম অন শেয়ারস গত বছর ছিল 16,500, এই বছরে 6,600, টোটাল 23,100। তাহলে শিক্ষার্থীরা, আমার যা কিছু ছিল আমি পোস্টিং দিয়ে দিয়েছি, এখন যোগ বিয়োগের পালা। আমার নতুন আর কিছু বলার নাই, যোগ বিয়োগের পালা। আমরা যোগ করি। আমি বলেছিলাম আগে আমরা টোটাল করব, আমরা টোটাল করে দেখছি। এখানে হচ্ছে 5,07,000, টোটাল রিসিপ্ট, টোটাল এক্সপেন্ডিচার, সরি, 5,07,000। এখানে কিছু নাই, তাহলে এটা 5,07,000। টোটাল রিসিপ্ট 6,10,500, $66,600, 6,77,100। গত দিনের সাথে আজকের ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা পার্থক্য আছে। আমি বলেছিলাম গত ক্লাসে, ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে এই যে টোটাল এক্সপেন্ডিচারটা এটা অ্যাসেট দিকে বসাবে, আর টোটাল রিসিপ্টটা লায়াবিলিটি দিকে বসাবে, দুই সাইড মিলে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে। কিন্তু রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স বের হবে তা ব্যালেন্স শিটে বসাতে হবে। আমি আবার বলছি, অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে, অর্থাৎ রেলওয়ে কোম্পানি ছাড়া অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে টোটাল রিসিপ্টটা বসাবো লায়াবিলিটি দিকে, টোটাল এক্সপেন্ডিচারটা বসাবো অ্যাসেট দিকে, দুই সাইড মিলে যাবে।
কিন্তু রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে আমাদের ব্যালেন্সটুকু বসাতে হবে, শুধুমাত্র ব্যালেন্সটুকু। তাই এক্ষেত্রে ব্যালেন্স বের করাটা অত্যন্ত জরুরি। আমরা দেখি বের করি। এখানে হচ্ছে 6,10,500, 6,10,500। তো ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,03,500। 66,600, 66,600, 66,600। 6,77,100, 6,77,100। এখানে আমরা ব্যালেন্সটা পাচ্ছি 1,70,100। তাহলে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স পেয়েছি 1,70,100। এটাই আমরা ব্যালেন্সে বসাবো। এবার খেয়াল করো, আমাদের রিসিপ্টটা বড় নাকি এক্সপেন্ডিচারটা বড়? অবশ্যই রিসিপ্টটা বড়। আর রিসিপ্টটা হচ্ছে, রিসিপ্টের মধ্যে কি ছিল? ক্যাপিটাল ছিল এবং ডিবেঞ্চার ছিল। আর ক্যাপিটাল এবং ডিবেঞ্চার এগুলো কোন দিকে যায়? লায়াবিলিটি দিকে। তারপরে ব্যালেন্সটা কোন দিকে যাবে? লায়াবিলিটি দিকে। তাছাড়া ব্যালেন্সটা কোন দিকে এসেছে? তোমরা জানো যে অ্যাসেট হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তো ব্যালেন্সটা আসছে ডেবিট দিকে। ডেবিট দিকে ব্যালেন্স মানে ওটা আসলে ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট সাইড বড় বলেই তো ব্যালেন্স হলো। ডেবিট দিকে ব্যালেন্স মানে এটা ডেবিট ব্যালেন্স না, ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট সাইড বড় বলেই এদিকে ব্যালেন্সটা এসছে। তবে এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট মানে লায়াবিলিটি। ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,70,100। এখন আমরা দুই সাইড যোগ করব, অঙ্ক মিলে যাবে। যোগফল হচ্ছে 1,82,210, 1,82,210। তো শিক্ষার্থীরা, আজকে ছিল এই তোমাদের অঙ্ক এবং তার সমাধান। আমি নতুন কিছু করিনি, যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার অনুযায়ী আমি সমাধান করেছি। তবে শব্দ অনেক ছিল নতুন, অনেক নতুন নতুন শব্দ। আর একটা পার্থক্য দেখেছো, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ইলেকট্রিক কোম্পানি, আজকে দেখিয়েছি রেলওয়ে কোম্পানি। ইলেকট্রিক কোম্পানির সাথে রেলওয়ে কোম্পানির পার্থক্য ছিল, ইলেকট্রিক কোম্পানিতে আমরা অ্যাসেটের যোগফল অ্যাসেট দিকে বসিয়েছিলাম, লায়াবিলিটির যোগফল অর্থাৎ ক্যাপিটাল রিসিপ্টের যোগফল লায়াবিলিটি দিকে বসিয়েছিলাম। আর আজকে তা না করে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে যে পার্থক্যটুকু ব্যালেন্স শিটে বসিয়েছি, তারপরে দুই সাইডে যোগ করে দিয়েছি। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ফাইনাল পরীক্ষা অনেকবার এসেছে। তো শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে স্টাডি করবে, আমি আশা করছি। আর হয়তো একটা বা দুইটা লেকচারে এই চ্যাপ্টার শেষ করে নতুন চ্যাপ্টারে যাব। ততক্ষণ তোমরা মনোযোগ দিয়ে স্টাডি করো, ভালো থাকো এবং পরের ক্লাসে অপেক্ষায় থাকো। আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।